হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও নিয়ে চলে আসলাম সোলো লেভেলিং ড্রাগন লকের নতুন একটি ভিডিও। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের প্রথমেই আমরা বেরুকে দেখতে পাই যে সুহোর কথা চিন্তা করছিল ইসিলের থেকে। তখন আমরা জানতে পারি সুহো সেই কোয়েস্ট কমপ্লিট করতে গিয়েছে আজ প্রায় 3 সপ্তাহ হয়ে গিয়েছে, আর এখনও তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বেরু তখন আম্মুদকে উদ্দেশ্য করে বলে, ক্রোকোডাইল, ইয়ং মোনার্কের কিছু হবে না তাই না? সে অবশ্যই ঠিক আছে। আম্মুদ জানাই সে আশা করে নাই যে কোয়েস্ট কমপ্লিট করতে সুহোর এত বেশি সময় লাগবে। সুহোর হয়তো কিছু একটা হয়েছে, না হলে তো সুহো এতদিনে ব্যাক করতো। আর তখনই গ্রে কিছু একটা দেখে অনেকটা অবাক হয়ে যায়। ওদের পেছন থেকে তখন কেউ একজন বলে, তোমরা সবাই ভালো আছো তাই না? আর এতক্ষণ তোমরা হয়তো বুঝতে পেরেছো এটা অন্য কেউ নয়, এটা ছিল সুহো। সুহোকে এতদিন পর দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় এবং আবেগে কান্না করে দেয়। বাট আম্মু অনেক শান্ত থাকে, কারণ সুহোর উপর তার একটা বিশ্বাস ছিল যত যাই হোক না কেন সুহো অবশ্যই ফিরে আসবে। সিন শিফট হয় এবং আমরা আজিন কোম্পানিকে দেখতে পাই, যেখানে সুহোর আঙ্কেল জিনহো এবং অ্যাসোসিয়েশন চেয়ারম্যান ওজিনচুল সুহোকে নিয়ে কথা বলছিল, কারণ তারাও জানে না সুহো এখন কোথায় আছে। জিনচুলের থেকে তখন আমরা জানতে পারি হান্টার অ্যাসোসিয়েশনের বর্তমান সিচুয়েশন তেমন একটা ভালো না। অনেকেই মনে করছে সুহো লিভিনসুংকে হত্যা করেছে। জিনহো তখন রেগে গিয়ে বলে, সুহো কখনোই এমনটা করতে পারে না, সে কখনোই কাউকে মারতে পারে না। জিনচুলও তার কথাই একমত প্রকাশ করে বলে, আমার মনে হয় না সুহো এমনটা করবে। সুহো সম্ভবত ইতারিমের সাথে সম্পর্কিত, যেমনটা তুমি বলেছিলে। জিনহো তখন বলে, প্রিভিয়াস ওয়ার্ল্ডে জিনহু একাই ফাইট করেছিল, আমি তার জন্য কিছুই করতে পারি নাই। আমি চাই না এবারও সুহো একা ফাইট করুক। আর তখনই হঠাৎ করে জিনচুলের ফোনে কোনো একটা কিছুর ওয়ার্নিং আসতে থাকে। জিনচুলের থেকে আমরা জানতে পারি এটা আসলে কোনো ডানজন ব্রেকের সিগন্যাল ছিল, যেটা কোরিয়ার মধ্যে কোথাও ডানজন ব্রেক হলে ইমার্জেন্সি ওয়ার্নিং হিসেবে তার ফোনে আসতে থাকে। সিন শিফট হয় এবং আমরা ডানজন ব্রেকের জায়গাটি দেখতে পাই, যেখানে মনস্টার ডানজন থেকে বের হয়ে সিভিলিয়ানসদের উপর অ্যাটাক করছিল। আর এগুলো দেখে ওখানে থাকা একটি লো র্যাঙ্ক হান্টার সে মনস্টারটির সামনে চলে যায়, বাট মনস্টারটি তাকে একটি পাঞ্চ করে হাতে তুলে নেয়, যা দেখে ওখানে থাকা বাকি হান্টার্সগুলো অ্যালার্ট হয়ে যায়। বাট এখানে একটি কোশ্চেন আছে, সেটা হলো একটা সিটি এর মিডিলে বড় একটা ডানজন ব্রেক হলো কিভাবে? কারণ সব এরিয়ায় কোনো না কোনো গিল্ডের আন্ডারে থাকে, তাহলে এই এরিয়ার গিল্ড কি করতেছে? এরপর আমরা অ্যাবসোলকে দেখতে পাই, যে বলছিল এটা অনেক বোরিং, হান্টার অ্যাসোসিয়েশনের করে জয়েন হওয়ার জন্য আমার কিছু রিয়েল অ্যাচিভমেন্টস প্রয়োজন আছে। ড্যামেজ যত বেশি হবে মানুষ তত এটা নিয়ে আলোচনা করবে, আর এটার জন্য আমি কিছু অ্যাচিভমেন্টসও অর্জন করতে পারবো। আমি আগে এগুলোই শিখেছি। হিউম্যানসরা অনেক ইউনিক প্রাণী, তারা কেবল তার কথাই মনে রাখে যার কথা বেশি আলোচনা করা হয়। তারা সেই সব হান্টার্সদের নাম মনে রাখতে চেষ্টাও করে না যারা অন্যদেরকে বাঁচাতে গিয়ে প্রথমে মারা গিয়েছে। আর তখনই আমরা দেখতে পাই কোনো একজন হান্টার হঠাৎই এসে সে মনস্টারটির মুখ কেটে দেয় এবং সবাইকে তার পেছনে থাকতে বলে। আর আমরা জানতে পারি এই হান্টারটির নাম ওয়াং এবং সে একজন বি র্যাঙ্কের হান্টার। আর এটা বুঝতে পেরে অ্যাবস্টোল একটি রিচুয়াল করতে থাকে। অ্যাবস্টোল এই সিনারিও ক্রিয়েট করেছে শুধুমাত্র তার নিজের জন্য, যাতে সে সবার সামনে হিরো হতে পারে। আর এখন যদি একটা জাস্ট বি র্যাঙ্কের হান্টার এই পরিস্থিতিকে সামাল দিতে পারে, তাহলে সে সবার সামনে হিরো হবে কিভাবে? আমরা দেখতে পাই অ্যাবস্টোলের সেই রিচুয়ালের ফলে মনস্টারটি একটি পাওয়ার বুস্ট পায় এবং তার লেজ দিয়ে অনেক জোরে সেই হান্টারটির উপরে অ্যাটাক করে, এবং এই অ্যাটাকের ফলে হান্টারটি অনেক দূরে গিয়ে পড়ে। আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল অলরেডি সে অনেক বেশি ড্যামেজ নিয়ে ফেলেছে। বাট মনস্টারটি তখন আবারও তাকে পাঞ্চ করে এবং পরে সেখানে আরও একটি মনস্টার আসে এবং দুইজন মিলে সেই হান্টারটির উপরে পাঞ্চ করতে থাকে, যা দেখে ওখানে থাকা বাকি হান্টারগুলোর ভাই অবস্থা টাইট হয়ে গেছে, একদম হাওয়া টাইট হয়ে গেছে। যে একটি বি র্যাঙ্কের হান্টারকেই যদি এই অবস্থা করে ফেলে, তাহলে তারা তো সি র্যাঙ্ক বা ডি র্যাঙ্কের হান্টার, তাহলে তাদের কি অবস্থা হইতে পারে? আমরা দেখতে পাই এই মনস্টারটি সেই হান্টারকে অনেক ব্রুটালি মেরে ফেলে, যা দেখে একটি হান্টার অনেক বেশি শকড হয়ে যায় এবং মনে মনে বলে,
আমি লাকি ছিলাম যে আমি আমার পায়ের চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণ টাকা পেয়েছিলাম, এমনকি একটা নতুন ওয়েপেনও কিনতে পেরেছি। আমি ভেবেছিলাম আমি আবারও হান্টার হিসেবে আর্ন করতে পারবো, কিন্তু আমার মনে হয় একজন ডি র্যাঙ্কের হান্টার হয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করা বোকামি বাদে আর কিছুই নয়। আর এতক্ষণে এখানে থাকা মনস্টারগুলো অলরেডি কিন্তু তার সামনে চলে এসেছিলো। আর যখনই তারা সেই হান্টারকে অ্যাটাক করতে যাবে ঠিক তখনই সুহো সেই মনস্টারটিকে অনেক পাওয়ারফুল একটি কিক মেরে দেয়, যা দেখে হান্টারটি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সুহো আসা মাত্রই সেখানে থাকা সেই 3টি মনস্টারকে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরেই একদম মেরে ফেলেছিল। হান্টারটি তখন সুহোর মাস্ক দেখে এবং সুহোকে চিনতে পারে। আচ্ছা, তোমাদের কি মনে আছে সুহো একবার তার আঙ্কেল জিনহোয়ের মাধ্যমে একটি স্ট্রাইক স্কোয়াড তৈরি করেছিল, যাদের কাজ ছিল জাস্ট ড্যানজনের বাইরে বসে থাকা। সেই স্ট্রাইক স্কোয়াডের সদস্য কিন্তু এই হান্টারটাও ছিল, আর এই জন্যই সে সুহোকে অনেক ভালোভাবেই চিনতে পেরেছে। হান্টারটি তখন ভাবে, আমি শুনেছিলাম সে একজন ডি র্যাঙ্কের হান্টার, তাহলে সে এত পাওয়ারফুল একটা মনস্টারকে কিভাবে এত ইজিলি মারতে পারলো। অন্যদিকে আমরা সুহোকে দেখতে পাই যে অনেক ভালো একটি অপরচুনিটি পেয়ে যায় এই অ্যাডভান্সমেন্ট কোয়েস্ট থেকে পাওয়া তার নতুন স্কিলগুলোর টেস্ট করার জন্য। আর তখনই আমরা দেখতে পাই সুহো বলে অ্যারাইজ, আর এটার ফলে সুহোর মাত্র ডিফিট করা সেই মনস্টারগুলো শ্যাডোতে রূপান্তরিত হয় এবং বাকি শ্যাডোদের সঙ্গে মার্জ হয়ে শ্যাডো ট্রান্সফরমেশনের মতো করে শরীরে লাগতে থাকে। বাট এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হলো এই শ্যাডোগুলো সুহোর বডিতেই না, শুধুমাত্র তার পেছনে থাকা সেই ডি র্যাঙ্কে এবং বাকি হান্টারদের শরীরেও লাগতে থাকে, যা দেখে ওখানে থাকা সবাই শকড হয়ে যায়, কারণ তারা আগে কখনো এমন কিছু হতে দেখে নাই। বেরুও তখন অনেকটা শকড হয়ে সুহোকে জিজ্ঞাসা করে সুহো কি এখন অন্যের বডিতেও শ্যাডো ট্রান্সফরমেশন ইউজ করতে পারে নাকি। বাট সুহো জানায় এটা শ্যাডো ট্রান্সফরমেশন স্কিল ছিলই না, এটা আসলে আইটেমস হিসেবে শ্রেণীবদ্ধ। আর আমরা সুহোর স্টার্টস উইন্ডো দেখতে পাই তখন, যেখানে লেখা ছিল আইটেম শ্যাডো নাগা ওয়ারিয়র স্কিমিটার, ক্রিয়েশন গ্রেড কমন, টাইপ স্পায়ার, অ্যাটাক পাওয়ার +40, স্ট্রেংথ +3। আর এই শ্যাডো নাগা ওয়ারিয়র্স স্কিমিটার পাওয়ার পরে সেই ডি র্যাঙ্ক হান্টার কি তাকে অনেক বেশি হালকা অনুভব করতে থাকে। এরপর আমরা আরও 2টা নোটিফিকেশন দেখতে পাই। শ্যাডো নাগা ওয়ারিয়র ব্রেসলেট, যেটার ক্রিয়েশন গ্রেডও ছিল একটি কমন, এটা হ্যান্ড আর্মার টাইপের ওয়েপেন, এটার ডিফেন্স পাওয়ার +15 এবং স্ট্যামিনা +2। আরেকটি শ্যাডো নাগা ওয়ারিয়র সোয়ার্ড, এটার ক্রিয়েশন গ্রেড ছিল রেয়ার, এটার অ্যাটাক পাওয়ার ছিল +55, অ্যাজিলিটি +2, আর এটার ইফেক্ট স্কিল ছিল অ্যাটাক করার সময় পেনিট্রেশনকে ইনহ্যান্স করে এবং 10% ডিফেন্সকে ইগনোর করে। এগুলো দেখে তখন বেরু ভাবতে থাকে, সে কি তার শ্যাডো সোলজারদের ইউজ করে আইটেমস ক্রিয়েট করলো? আমি তো শ্যাডো মোনার্ককেও কখনো এমন স্কিল ইউজ করতে দেখি নাই। এটাই কি ইরেগুলার হোয়াইট শ্যাডো এর পাওয়ার? সো তখন সেই ডি র্যাঙ্ক হান্টারকে বলে, তুমি যদি এখনো ফাইট করতে পারো তাহলে তুমি কি আমাকে তোমার স্ট্রেংথ দিবে? অ্যাবস্টল তখন সুহোর প্রেজেন্সকে সেন্স করতে পারে এবং উঠে দাঁড়িয়ে বলে, এটা একটি নিউ অ্যাবিলিটি, সে আগের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গিয়েছে। সাংসুহো, সে কি ডার্কনেসের থেকে ডিফারেন্ট, যে নিজের স্ট্রেংথ ব্যবহার করে ফাইট করছে? সিন শিফট হয় এবং আমরা সুহোকে দেখতে পাই, যার সামনে অনেকগুলো মনস্টার ছিল, আর সুহো রেডি হয়েছিল ফাইটের জন্য। তখন আমরা সুহোর স্টার্টস উইন্ডোতে তার প্রোফাইল দেখতে পাই। সুহোর লেভেল এখন 42 এবং তার ক্লাস ইরেগুলার হোয়াইট শ্যাডো, তার স্ট্রেংথ এখন 130। এরপর আমরা সুহোর শ্যাডো ক্রিয়েশন স্কিলের নোটিফিকেশন দেখতে পাই। এটি একটি এক্সক্লুসিভ স্কিল ক্লাস ছিল, আর এই স্কিলের মাধ্যমে প্লেয়ার তার ইমাজিনেশন ইউজ করে শ্যাডোকে যে কোনো একটি আইটেমে পরিণত করতে পারবে। বাট যে শ্যাডোকে একবার যে কোনো আইটেমে পরিণত করা হবে সে আর আগের মতো শ্যাডো সোলজার্সে আসতে পারবে না, মানে নিজের বডিতে আসতে পারবে না এক প্রকারভাবে। সিন শিফট হয় এবং আমরা ইন্ডিয়াতে আসুরা গিল্ডকে দেখতে পাই, যেখানে হঠাৎই একটি ব্লাস্ট হয়, আর তখন আমরা লিউজিংকে দেখতে পাই যে অনেক বেশি আহত ছিল। লিউজিংয়ের কথা কি তোমাদের মনে আছে? ইজিপ্টের ফেল টাইপ ডানজনে সুহো যাদেরকে হেল্প করেছিল। লিউজিং তখন বলে, সুহো আই এম সরি তোমার কাইন্ডনেসের প্রতিদান এভাবে দেওয়ার জন্য।
তখন কেউ একজন বলে, তো তুমি কি আমাদেরকে বলছো যে আমার দলের লোকদের যে মেরেছে সে কোরিয়াতে আছে? আমরা এখন কোরিয়াতে যাচ্ছি। আমার জিনিস স্পর্শ করার জন্য আমি কাউকেই কখনো ক্ষমা করব না। আর এটা বলেই সে ওখান থেকে চলে যায়। আর তোমরা কি চিনতে পেরেছো এই ব্যক্তিটাকে? আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো যে এই ব্যক্তিটাকে। এটা হলো থমাস। ভাই, এই থমাস সোলো লেভেলিংয়েও যা করছিল আর সে এখন সোলো লেভেলিং ড্রাগনরাকেও সেই একই কাহিনী করতেছে, মানে সে না জেনে খারাপ লোকেদের সাপোর্ট করতেছে। তো দেখা যাক ফিউচারে জিনহু যেমন তাকে বুঝিয়েছিল সো সেভাবে তাকে বুঝাইতে পারে নাকি। সিন শিফট হয় এবং আমরা স্কাই দেখতে পাই যেখানে আস্তে আস্তে মেঘ সরে যায় এবং একটি পোর্টাল বা গেটের মতো কিছু একটা আমরা দেখতে পাই। আর এরপর আমরা মেঘের মধ্যেই একটি মেঘে দেখতে পাই যে আস্তে আস্তে সেই মেঘে মিলিয়ে যাচ্ছিল আর তার সামনে একটি ড্রাগন ছিল। আর তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক রাখছি, সেটা হলো এই যে ক্যারেক্টারটা, এই যে মেয়েটা, এইটা আসলে কে, এটা তোমরা গেস করবা এবং কমেন্ট বক্সে জানাবা যে এই মেয়েটা আসলে কে হইতে পারে। আর এখানে সোলো লেভেলিং রাগনারকের সিজন 1 সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। হ্যাঁ, আমরা সিজন 1 সম্পূর্ণ শেষ করতে পেরেছি। আর মানোহা হয়তো কিছুদিন ব্রেকে থাকবে, তো তোমরা সোলো লেভেলিং রাগনারকের ভিডিও হয়তো বা কিছুদিন পাবে না। তো এই জন্য আমি প্রতি সপ্তাহের শুক্রবারে সোলো লেভেলিং সিজন 3 এর ভিডিও আনতে চলেছি, মানে মানোহা এক্সপ্লেন আনতে চলেছি। আর তোমরা এটা নিশ্চিত থাকো যে ভিডিওটা কমপক্ষে 15 থেকে 20 মিনিটের লং হবে। তো আশা করি তোমরা এনজয় করবে এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আর সোলো লেভেলিং রাগনারক আবার সিজন 2 থেকে যখন শুরু হবে নতুন করে মানোহা, তখন অবশ্যই আমাদের চ্যানেলে সবার আগে ভিডিওটা পেয়ে যাবে।